জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে কুম্ভ মেলা শুরু হয়েছে, আর এবারে প্রয়াগরাজের এই মহাকুম্ভে প্রায় 40 কোটির জনসমাগম হচ্ছে। সংখ্যাটা একবার ভাবুন, 40 কোটি। পৃথিবীতে মোট 195টা স্বীকৃত দেশ রয়েছে, তাদের মধ্যে কেবলমাত্র দুটি দেশের জনসংখ্যা 40 কোটির বেশি, ভারত এবং চীন। আমেরিকা যুক্তরাষ্ট্রের জনসংখ্যাও কিন্তু 34 কোটি মাত্র। অতএব বুঝতেই পাচ্ছেন যে 45 দিনের জন্য একটা আস্ত দেশকে বসিয়ে সেটাকে ব্যবস্থিত রাখাটা কত বড় একটা চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটাকে মাথায় নিয়ে হাসি মুখে যে মানুষটা এবারের মহাকুম্ভটাকে ব্যবস্থিত করছেন, তিনি হলেন যোগী আদিত্যনাথ। 4000 হেক্টর জমি জুড়ে এই বিশাল মহাযজ্ঞে খরচ হচ্ছে প্রায় 11,550 কোটি টাকা। IPL এর পরে এটি হতে যাচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ইভেন্ট, যেখানে এত বিপুল পরিমাণে অর্থ ব্যয় করা হচ্ছে। অবশ্য এই 45 দিনে উত্তরপ্রদেশ সরকারও কিন্তু আয় করবে প্রায় 25,000 কোটি টাকা, যেটা মোট খরচের কিন্তু দ্বিগুণ পরিমাণে। এর পাশাপাশি পুরো রাজ্যের অর্থনীতি 2 লক্ষ কোটি টাকা বৃদ্ধি পাবে। মাত্র 45 দিনে হাজার হাজার মানুষ কাজ পাবে, লক্ষ লক্ষ মানুষের ব্যবসার প্রসার হবে। এখন নিশ্চয়ই জানতে চাইবেন যে কিভাবে যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশের মাটিতে এরকম একটা অত্যাশ্চর্য মহাযজ্ঞ সংগঠিত হচ্ছে, কোন জাদুতে, কোন রকম ঝঞ্ঝাট ছাড়াই একরকম মসৃণ ভাবে এইরকম একটা বড় কর্মযজ্ঞ সংগঠিত হচ্ছে, আর কিভাবেই বা এই মহাকুম্ভ থেকে উত্তরপ্রদেশ এত বিপুল অঙ্কের অর্থনৈতিক লাভ পাবে, সেটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আজকের এই ভিডিওতেই কিন্তু বিশ্লেষণ করে বলবো, এবং একই সঙ্গে আপনাদেরকে জানাবো কুম্ভ মেলার ইতিহাস, বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক গুরুত্ব। দেখুন, কুম্ভ মেলা শব্দটির মধ্যে কুম্ভ শব্দটি একটা সংস্কৃত শব্দ, যার অর্থ হচ্ছে কলস বা পাত্র। ভাগবত পুরাণ, মহাভারত, বিষ্ণু পুরাণ অনুসারে দেবতারা এবং অসুররা যখন সমুদ্র মন্থন করেন, তখন মন্থনের ফলে যে 14টা মূল্যবান রত্ন উঠে আসে, তার মধ্যে অন্যতম হলো এই অমৃত ভরা একটা কুম্ভ বা পাত্র, যাকে অমৃত কুম্ভ বলা হয়। আর এই অমৃতই হলো আধ্যাত্মিকতার প্রতীক, যা শুদ্ধ জীবন এবং আধ্যাত্মিকতাকে নির্দেশ করে। যাই হোক, মন্থনের পরে যখন অমৃতপূর্ণ কলস বের হয়, তখন দেবতাদের এবং অসুরদের মধ্যে একটা তীব্র যুদ্ধ শুরু হয়। অনেকে এটা আমরা জানি। এই যুদ্ধে বিষ্ণু তার বাহন গরুরকে এই অমৃত ভর্তি কলসটাকে নিয়ে উড়ে যেতে বলেন। আমরা জানি যে অমৃত লাভের জন্য দেবতাদের এবং অসুরদের মধ্যে 12 দিন ধরে যুদ্ধ চলেছিল, যেটা মানবিক সময়ের হিসেবে 12 বছরের সমান। এখন 12 বছর হলো সূর্যের চারিদিকে বৃহস্পতির একবার পরিক্রমণ কাল। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতি যখন মকর অথবা কুম্ভ রাশিতে প্রবেশ করে, তখনই কিন্তু কুম্ভ মেলার সময় নির্ধারিত হয়। যাই হোক, গরুর দেব যখন অমৃত ভর্তি কলসটাকে নিয়ে উড়ছিল, সেই সময় অমৃতের 4টি ফোঁটা 4টি স্থানে পড়ে। এই 4টি স্থান হলো প্রয়াগরাজ, গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গম স্থল আমরা জানি। দ্বিতীয় স্থানটা হলো হরিদ্বার, গঙ্গার তীরে। তৃতীয় স্থান হচ্ছে উজ্জয়িনী, শিপ্রা নদীর তীরে। এবং চতুর্থ স্থানটা হলো নাসিক, যেটা গোদাবরীর তীরে বলে আমরা জানি। সেই থেকে এই 4টি স্থান মহাতীর্থ হিসাবে পরিচিত হয়ে ওঠে। এখন কুম্ভ মেলা 3 ধরনের হয় মূলত। একটা হলো পূর্ণ কুম্ভ, যেটা 12 বছর অন্তর 4টি স্থানেই হয়, মানে প্রয়াগরাজে, হরিদ্বারে, নাসিক এবং উজ্জয়িনীতে পালিত হয়। দ্বিতীয় হলো অর্ধ কুম্ভ, প্রতি 6 বছর অন্তর এটা প্রয়াগরাজ এবং হরিদ্বারে হয়। এবং তৃতীয় হচ্ছে মহাকুম্ভ মেলা, যেটা প্রতি 12 পূর্ণ কুম্ভ মেলা, মানে 144 বছর অন্তর অন্তর হয়, যেটা এই প্রয়াগরাজে কিন্তু সম্পন্ন হয়। কুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর 4টি ভিন্ন স্থানে পালিত হয়, তবে মহাকুম্ভ কিন্তু প্রত্যেক 144 বছর অন্তর একবার হয়, আর এটি কেবলমাত্র কিন্তু প্রয়াগরাজেই অনুষ্ঠিত হয়। এই বিশেষ মেলাটি জ্যোতিষশাস্ত্রের বিরলতম গ্রহ নক্ষত্রের অবস্থানের ভিত্তিতে নির্ধারিত হয়, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিরল। এই সময় নির্ধারণ করা হয় বৃহস্পতি, সূর্য এবং চন্দ্রের বিরল জ্যোতিষীয় অবস্থানের উপরে ভিত্তি করে। আর গ্রহ নক্ষত্রের এই বিরল সংযোগে মহাকুম্ভ মেলার সময় গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলন স্থানে স্নান করাটার কিন্তু প্রচলন রয়েছে। যেহেতু আমাদের শরীরেও কিন্তু 72% জল, আর পৃথিবীতেও কিন্তু 72% জল, এই কারণে কুম্ভ মেলায় গ্রহ নক্ষত্রের বিরল পূর্ণ সংযোগে নদীগুলোর মিলনস্থলের জলের শক্তি মানুষের শরীর এবং মনে কিন্তু একটা বিশেষ পজিটিভ প্রভাব তৈরি করে। নির্দিষ্ট দিনে এই সংযোগস্থলে স্নান করার মাধ্যমে জ্যোতির্বৈজ্ঞানিক সংযোগের সঙ্গে এই স্থানের সংমিশ্রণটাকে আধ্যাত্মিক এবং শারীরিকভাবে উপকারী বলে মনে করা হয়। আর এখানেই কিন্তু কুম্ভ স্নানের বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক তাৎপর্য, সেটাকেই আমাদের ভাগবত পুরাণে এবং মহাভারতে কিন্তু অমৃতের প্রাপ্তি বলা হয়েছে। মোদ্দা কথা হলো, আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে অমরত্ব লাভ করা বা মৃত্যুকে বিলম্বিত করাটাই কিন্তু কুম্ভ মেলার গুরুত্ব। যদিও মৃত্যুকে বিলম্বিত
প্রভাবিত করা বা মৃত্যুকে আটকানো এটা কখনোই মানুষের হাতে থাকে না, এবং অবশ্যই মৃত্যু কখনোই আমাদের কাছে কাম্য নয়, কিন্তু একথাও অস্বীকার করা যায় না যে মৃত্যু কখনো বলে কয়ে আসে না। আর তাছাড়া আমাদের ভারতীয় পরিবারগুলোর কাঠামোটাই এরকম, যেখানে একজন ব্যক্তি উপার্জন করে এবং পুরো পরিবার আর্থিকভাবে সেই ব্যক্তির উপরে নির্ভরশীল থাকেন। আর তাই যদি কোনো কারণে ওই একমাত্র উপার্জনশীল ব্যক্তিটার কোনো কিছু হয়ে যায়, তাহলে পুরো পরিবারটাই কিন্তু আর্থিক কষ্টের মধ্যে পড়ে যায়। সেক্ষেত্রে আপনিও যদি আমার মতো আপনার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি হন এবং অবশ্যই একজন দায়িত্ববান মানুষ হন, তবে অবশ্যই আপনাকে আপনার পরিবারের আর্থিক সুরক্ষার কথা চিন্তা করে আমার মতোই কিন্তু এখনই একটা টার্ম ইন্স্যুরেন্স নিয়ে রাখতে হবে। আর আজকের দিনে বিষয়টা এতটাই সহজ এবং সাশ্রয়কর যে ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে মাত্র 592 টাকা প্রতি মাসে 1 কোটি টাকার জীবন বীমা কিন্তু আপনি পেতে পারেন। আর সঙ্গে রয়েছে প্রথম বছরে প্রিমিয়ামে 12% ছাড়ের সুযোগ, এবং 2 কোটি টাকার টার্ম প্ল্যান পাবেন মাত্র 889 টাকা প্রতি মাসে। অবশ্য যদি আপনার জন্ম 1978 থেকে 1998 সালের মধ্যে হয়ে থাকে, তাহলে আপনি 2 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স পাবেন কিনা সেটা একবার চেক করেও নিতে পারেন। এখন যদি জিজ্ঞেস করেন যে ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কেন এত বিশ্বাসযোগ্য এবং কেন এত পপুলার, কারণ ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সে ক্লেম রেশিও কিন্তু 99.65%-এরও বেশি। মানে আপনার পরিবারের আর্থিক নিরাপত্তা কিন্তু একেবারে সঠিক প্রতিষ্ঠানের হাতেই থাকবে। এই ইন্স্যুরেন্সের আওতায় কিন্তু আপনি সাথে সাথে 64টা গুরুতর রোগের কভারেজের অপশন পাবেন, এবং টপ আপ সাম অ্যাসুরেন্স এর অপশনও কিন্তু আপনি পাবেন, এবং 1 ডে ক্লেম সেটেলমেন্ট এবং 91.9% পলিসি রিনিউয়াল রেট হলো এই ইন্স্যুরেন্সের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এবং 64টি গুরুতর রোগের ক্ষেত্রে গুরুতর অসুস্থতার কভারেজ এবং অসুস্থতা শনাক্তকরণের পর এককালীন লামসাম পেমেন্টও কিন্তু পাওয়া যাবে। সাথে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে ট্যাক্স বেনিফিট হিসাবে আপনি 58,600 টাকা পর্যন্ত বাঁচাতে পারেন, এবং ক্লেম ইন্টিমেশনের পর 2 লক্ষ টাকা অগ্রিমও আপনাকে প্রদান করা হবে। তাই আমার মতো টার্ম ইন্স্যুরেন্স নিতে চাইলে আমার এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে একবার চেক আউট করতে পারেন। লিঙ্ক কিন্তু প্রথম কমেন্টে, পিন কমেন্টেও দেওয়া আছে। সো ইটস মাই সাজেশন, আপনার পরিবারের ভবিষ্যৎ আর্থিক সুরক্ষার কথা ভেবে আজই একটা টার্ম ইন্স্যুরেন্স নিয়ে রাখুন। এবার মূল আলোচনায় ফেরা যাক। এখন কুম্ভ মেলা শুধুমাত্র একটা ধর্মীয় উৎসব নয়, এর পেছনে গভীর বৈজ্ঞানিক এবং জ্যোতিষীয় গুরুত্ব রয়েছে। আগেই বলেছি যে গ্রহ নক্ষত্রের নির্দিষ্ট অবস্থান এবং প্রভাবের ভিত্তিতেই কুম্ভ মেলাকে আয়োজন করা হয়। আর জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহ নক্ষত্রের অবস্থান মানুষের জীবনের ওপরেও কিন্তু গভীর প্রভাব ফেলে। আগেই বলেছি যে এখনকার এই প্রয়াগরাজের এই কুম্ভ মেলার সময় সূর্য থাকে মকর রাশিতে, বৃহস্পতি থাকে কুম্ভ রাশিতে, এবং চন্দ্র একটা নির্দিষ্ট নক্ষত্রে অবস্থান করে। আর গ্রহ নক্ষত্রের সংযোগ এই বিশেষ সময়ে কুম্ভের জলকে পবিত্র করে তোলে। এখন এটা বৈজ্ঞানিক সত্য যে জ্যোতির্বৈজ্ঞানিক অবস্থানে কুম্ভের জলের প্রভাব মানুষের শরীরের উপরেও কিন্তু পজিটিভ একটা প্রভাব ফেলে। আমরা জানি যে চন্দ্রের আকর্ষণ শক্তি যেমন সাগর মহাসাগরে জোয়ার ভাটা তৈরি করে, তেমনি এটি মানুষের শরীরের উপরেও কিন্তু একই রকম প্রভাব ফেলে, কারণ মানব দেহেরও প্রায় 72% জল, এবং এই প্রভাব মানসিক প্রশান্তি, ধ্যান, আধ্যাত্মিক চর্চার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আবার সূর্যের অবস্থান, তার তেজ মানুষের শরীরের বায়োলজিক্যাল ক্লক বা সার্কাডিয়ান রিদমকে নিয়ন্ত্রণ করে। কুম্ভ মেলার সময় সূর্যের বিশেষ অবস্থানে শরীরের শক্তি, উদ্যম এবং আধ্যাত্মিক অনুভূতি জাগাতে কিন্তু সহায়ক হয়। অন্যদিকে বৃহস্পতিকে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি এবং শুদ্ধতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতির অবস্থান মানসিক স্থিতিশীলতা এবং আধ্যাত্মিক শক্তিকে কিন্তু প্রভাবিত করে। আর যেহেতু আমাদের শরীরেও জল 72%, পৃথিবীতেও 72% জল রয়েছে, এই কারণে কুম্ভ মেলায় গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনস্থলের জলের শক্তি কিন্তু একটা বিশেষ মাত্রায় গিয়ে পৌঁছয়। নির্দিষ্ট দিনে এই সংযোগ স্থলে স্নান করার মাধ্যমে জ্যোতির্বৈজ্ঞানিক সংযোগের সঙ্গে এই স্নানের সংমিশ্রণ আধ্যাত্মিক এবং শারীরিকভাবে উপকারী বলে মনে করা হয়। আর এখানেই কুম্ভ স্নানের বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক তাৎপর্য। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম মানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থলে কোটি কোটি তীর্থযাত্রী পবিত্র স্নান মেলার সময় 7টি শাহী স্নানের দিন নির্ধারিত করা হয়েছে। এটি কিন্তু তীর্থযাত্রীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথম শাহী স্নান 14 জানুয়ারি 2025, দ্বিতীয় শাহী স্নান 17 জানুয়ারি, তৃতীয় শাহী স্থান 24 জানুয়ারি, চতুর্থ শাহী স্থান 28 জানুয়ারি, পঞ্চম শাহী স্থান 4 ফেব্রুয়ারি,
ষষ্ঠ শাহী স্নান 9 ফেব্রুয়ারি এবং শেষ এবং সপ্তম শাহী স্নান হচ্ছে 19 ফেব্রুয়ারি 2025-এ হবে। কুম্ভ মেলায় শাহী স্নানের বিশেষ আয়োজন করা হয় আমরা জানি, যেখানে সমস্ত আখড়ার সন্ন্যাসীরা অংশগ্রহণ করে। ভারতের 13টি আখড়ার নাগা সন্ন্যাসীরা ওই বিশেষ তিথিতে যে প্রথম স্নানটা করে তাকেই কিন্তু বলা হয় শাহী স্নান। নাগা সন্ন্যাসীরা সোনার উপায় সজ্জায় রথ এবং হাতিতে সওয়ার হয়ে ভোরের ব্রহ্ম মুহূর্তে গঙ্গায় স্নান করেন এবং এই স্নানের পরে তাদের আধ্যাত্মিক শক্তি, যেটাকে অরা বলা হয়, সেটা কিন্তু এই গঙ্গার জলে মিশে যায়। এরপরে যখন সাধারণ মানুষ সেই জলে স্নান করেন তখন সেই শক্তি তাদের শরীরেও প্রবেশ করে। এর ফলে শারীরিক এবং মানসিক রোগ নিরাময় হয় এবং ভেতর থেকে কিন্তু তীর্থযাত্রীরা অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে মানসিকভাবে, আধ্যাত্মিকভাবে এবং অবশ্যই শারীরিকভাবে। এই প্রক্রিয়াটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকেও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। শাহী স্নানের মাধ্যমে মানুষের আধ্যাত্মিক শক্তি লাভ করে, শারীরিক এবং মানসিক রোগ থেকে মুক্তি পায়। আর এ কারণেই কিন্তু যুগ যুগ ধরে শাহী স্নানের এই ঐতিহ্য আজও মহাকুম্ভে বজায় রয়েছে। যাই হোক, যেটা বলছিলাম যে 2025 সালের হরিদ্বারের কুম্ভ মেলা একটা পূর্ণ কুম্ভ মেলা, তবে এটা কিন্তু মহাকুম্ভ নয়। পরবর্তী মহাকুম্ভ মেলা প্রয়াগরাজে 2033-34 সালে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রয়াগরাজে 2025 সালের এই মহাকুম্ভ মেলায় 13ই জানুয়ারি শুরু হয়েছে এবং এটা 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রায় 40 কোটি মানুষ এতে অংশ নিতে আসবে, তাই এটার আয়োজনও কিন্তু বিশাল মাত্রাতেই হচ্ছে। উত্তরপ্রদেশ সরকার এই অনুষ্ঠানের জন্য বা এই মহাযজ্ঞের জন্য 5,550 কোটি টাকার বরাদ্দ করেছে। জাস্ট ইমাজিন, এই বিপুল অঙ্কের টাকা মাত্র 45 দিনে খরচ হবে, অর্থাৎ প্রতিদিনে প্রায় 120 কোটি টাকার বাজেট উত্তরপ্রদেশ সরকার বরাদ্দ করেছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারও 3,000 কোটি টাকা আলাদাভাবে বরাদ্দ করেছে। তাছাড়া বড় বড় কর্পোরেট ব্র্যান্ডও কুম্ভে বিনিয়োগ করার জন্য 3,000 কোটি টাকার বাজেট নির্ধারণ করেছে। অর্থাৎ সব মিলিয়ে 5,550 প্লাস 3,000 প্লাস 3,000 ইজ ইকুয়াল টু 11,550 কোটি টাকার বিপুল বাজেট এবারের কুম্ভের জন্য কিন্তু নির্ধারিত হয়েছে। IPL এর পরে এটি দ্বিতীয় বৃহত্তম ইভেন্ট হচ্ছে, যেখানে এই বিপুল অঙ্কের অর্থ খরচ হবে। শুধু খরচই হবে এরকম নয়, এই 45 দিনে উত্তরপ্রদেশ সরকার প্রায় 25,000 কোটি টাকা আয়ও করবে, যেটা মোট খরচের কিন্তু দ্বিগুণ পরিমাণে। এটি শুধুমাত্র সরকারের রাজস্ব, যেটা কিন্তু শুধুমাত্র সরকারি কোষাগারে জমা হবে। এর পাশাপাশি পুরো রাজ্যের অর্থনীতি প্রায় 2 লক্ষ কোটি টাকা বৃদ্ধি পাবে। মাত্র 45 দিনে হাজার হাজার মানুষ কাজ পাবে এবং লক্ষ লক্ষ মানুষের ব্যবসা প্রসারিত হবে। এখন যদি জানতে চান যে এই 40 কোটি মানুষের ব্যবস্থাপনার জন্য কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে, মহাকুম্ভের জন্য কি ধরনের ব্যবস্থাপনা এবং প্রস্তুতি নেওয়া হয়েছে, দেখুন, মহাকুম্ভ শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে 5,500 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছিলেন, সেটা অবকাঠামো এবং পরিষেবা উন্নত করতে ব্যবহৃত হয়েছে। এখানে বলে রাখি যে 2019 সালের কুম্ভে 25 কোটি মানুষ অংশগ্রহণ করেছিল, কিন্তু এবারের মহাকুম্ভে প্রায় 40 কোটি মানুষ আসবে বলে আশা করা হচ্ছে। আর তাই মহাকুম্ভ নগরের আয়তনও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। আগের বার এই এলাকা ছিল 3,200 হেক্টর জমিতে, যেটা এবার বাড়িয়ে 4,000 হেক্টর জমিতে করা হয়েছে। যেখানে আগেরবার 10টি অস্থায়ী তাঁবু শহর ছিল, সেখানে এবারে এই তাঁবু শহরের সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করে 20টি তাঁবু শহর করা হয়েছে। এই 20টি তাঁবু শহরে মোট 1,60,000 তাঁবু স্থাপন করা হয়েছে। পাকা ঘাটের সংখ্যা আগে 4টি থেকে বাড়িয়ে এবার 9টা করা হয়েছে। প্যান্টন ব্রিজের সংখ্যা 22 থেকে বাড়িয়ে 30 করা হয়েছে। অস্থায়ী সড়কের দৈর্ঘ্য 300 কিমি থেকে বাড়িয়ে 400 কিমি করা হয়েছে। স্ট্রিট লাইটের সংখ্যা 40,000 থেকে বাড়িয়ে 67,000 করা হয়েছে। বৈদ্যুতিক সরবরাহ যাতে কোনো রকমের ঘাটতি না থাকে তা নিশ্চিত করতে উত্তরপ্রদেশের পাওয়ার কর্পোরেশন 2টি নতুন পাওয়ার সাবস্টেশন এবং 66টি ট্রান্সফরমার স্থাপন করেছে। জল সরবরাহের জন্য উত্তরপ্রদেশ জল নিগম 1,250 কিলোমিটার পাইপ লাইন স্থাপন করেছে, যেখানে 85টি পানীয় জল বুথ এবং 200টি ওয়াটার ATM রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য 5 লক্ষ শৌচাগার তৈরি করা হয়েছে এবং 10,000 পরিচ্ছন্ন কর্মী 24 ঘন্টা পরিষেবায় নিয়োজিত রাখা হয়েছে। যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য 7,000 রোডওয়েজ বাসের ব্যবস্থা করা হয়েছে আলাদা করে। কুম্ভ মেলার জন্য 550টি শাটল বাস চালু করা হয়েছে এবং এই বাসগুলির সুবিধার্থে 7টি বাস স্টেশন পর্যন্ত নির্মাণ করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন যে কুম্ভ মেলার জন্য মোট 13,000 ট্রেন চলবে, যাদের মধ্যে
3000টি ট্রেন বিশেষভাবে কুম্ভ মেলার জন্যই কিন্তু বরাদ্দ করা হয়েছে। এসব ট্রেনের মাধ্যমে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ কুম্ভ মেলায় এসে পৌঁছবে বলে কিন্তু আশা করা হচ্ছে। কুম্ভ মেলার জন্য 8000 নৌকার মাঝিকে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট এবং দুর্যোগ ব্যবস্থাপনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে তারা যাত্রীদের সঙ্গে ভদ্র আচরণ করতে এবং যে কোনো জরুরি পরিস্থিতির মোকাবেলা করতে দক্ষ হয়ে উঠেছে। এছাড়া মেলার সময় বিশ্বের সবচেয়ে বড় অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে, যেখানে রেগুলার ট্রিটমেন্টের সাথে সাথে এই 45 দিনে 5 লক্ষের বেশি চোখের ছানির অপারেশনও কিন্তু করা হবে। মোট কথা, কুম্ভ মেলাকে সফল করতে আধিকারিকরা সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত অবিরাম কাজ করছে। প্রতিদিনের মিটিং এবং ফিডব্যাক সেশনের মাধ্যমে সমস্যাকে শনাক্ত করা হচ্ছে এবং দ্রুত তার সমাধানও কিন্তু করে ফেলা হচ্ছে। যদিও এইবারে গঙ্গা জল 1 মাস দেরিতে ছাড়া হয়েছিল, যার ফলে প্রস্তুতিতে কিছুটা বিলম্ব হয় বটে, তবু নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু সমস্ত কাজ ঠিকঠাকভাবে সম্পন্ন হয়েছে। এখন এই বিশাল ব্যবস্থাপনা সম্পন্ন হয়েছে কারণ কুম্ভে নিযুক্ত কর্মকর্তা এবং কর্মচারীরা এটিকে শুধুমাত্র দায়িত্ব নয়, বরং সেবা হিসাবে গ্রহণ করেছে। তারা জানিয়েছেন তাদের টিএ, ডিএ, ওভারটাইম, ছুটি নিয়ে কোনো রকমের চিন্তা নেই। তাদের কথায় এত বড় আয়োজন সফলভাবে পরিচালনা করতে পারাটাই একটা বড় পুণ্যের কাজ। আর এই স্পিরিটটাই কিন্তু এবারের মহাকুম্ভের ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা নজিরবিহীন দৃষ্টান্ত। এ তো গেল ব্যবস্থাপনার বিষয়। এবারে কুম্ভের অর্থনীতি এবং রাজস্বের প্রসঙ্গে আসা যাক। কুম্ভ মেলার জন্য সরকার কি পরিমাণ বাজেট বরাদ্দ করেছে আগেই বলেছি যে উত্তরপ্রদেশ সরকার এই অনুষ্ঠানের জন্য 5550 কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার 3000 কোটি টাকা আলাদাভাবে বরাদ্দ করেছে এবং শুধু তাই নয়, বড় বড় কর্পোরেট ব্র্যান্ডও কুম্ভে বিনিয়োগ করার জন্য 3000 কোটি টাকার বাজেট নির্ধারণ করেছে। সব মিলিয়ে 11550 কোটি টাকা এই 45 দিনের জন্য কিন্তু বরাদ্দ হয়েছে। তবে এই 45 দিনে উত্তরপ্রদেশ সরকারও প্রায় 25,000 কোটি টাকা আয় করবে, যেটা মোট খরচের দ্বিগুণ। এটি শুধুমাত্র সরকারের রাজস্ব, যেটা সরকারি কোষাগারে জমা হবে। এর পাশাপাশি পুরো রাজ্যের অর্থনীতিতে প্রায় 2 লক্ষ কোটি টাকা বৃদ্ধি পাবে। মাত্র 45 দিনে হাজার হাজার লোক কাজ পাবে এবং লক্ষ লক্ষ মানুষের ব্যবসার প্রসার হবে। কিন্তু কিভাবে এই আয়টা হবে? দেখুন, প্রথমত হচ্ছে জিএসটি। 40 কোটি মানুষ উত্তরপ্রদেশে আসবে, যারা হোটেলে থাকবে, খাবে, কেনাকাটা করবে, এসবের ওপরে জিএসটি আদায় হবে। তো তাই 45 দিনে এই সময়ে সরকারের আয়ের একটা বড় অংশ কিন্তু আসবে এই জিএসটি থেকে। দ্বিতীয়ত হচ্ছে ভূমি লিজ এবং ভাড়া থেকে সরকারের আয়। উত্তরপ্রদেশ সরকার তাদের জমি লিজ এবং ভাড়া দেবে। বড় বড় কোম্পানিগুলো তাদের স্টল বসানোর জন্য এই জমি ভাড়া নেবে। বিজ্ঞাপনের হোর্ডিং, ট্রেন এবং অন্যান্য পরিষেবার জন্যও কিন্তু তারা ভাড়া দেবে। এইটাও কিন্তু সরকারের আয়। তাছাড়া বাস পরিষেবা, পার্কিং ফিজ, পরিচ্ছন্নতা ফিজ এবং অন্যান্য পরিষেবার মাধ্যমে কিন্তু আয় হবে সরকারের। ব্যবসায়ীদের জন্য ভেন্ডার পারমিট থেকে শুরু করে খাবারের লাইসেন্সিংও কিন্তু সরকার দেবে, সেখান থেকে উত্তরপ্রদেশ সরকার আয় করবে। আর তৃতীয়ত হচ্ছে স্পিল ওভার প্রভাব, যেটাকে বলা হয় ইংরেজিতে। মানে কুম্ভ মেলা দেখার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে, এমনকি বিদেশ থেকেও তো মানুষ আসবে। তবে তারা শুধুমাত্র তো কুম্ভেই সীমাবদ্ধ থাকবে না। কুম্ভ দেখার পরে তারা অযোধ্যার রাম মন্দির, কাশী, মথুরা, বৃন্দাবন সহ উত্তরপ্রদেশের অন্যান্য ধর্মীয় পর্যটন কেন্দ্রগুলো পরিদর্শন করবে। এতে এই সমস্ত অঞ্চলে পর্যটকদের আগমন বাড়বে এবং সেখান থেকেও কিন্তু রাজস্ব হিসাবে সরকারের আয় হবে। শুধু এই 3 খাত থেকেই সরকার 25,000 কোটি টাকা ডিরেক্ট ট্যাক্স লাভ করবে বলে কিন্তু বিশেষজ্ঞরা আশা করছে। পাশাপাশি এই সব লেনদেনের ফলে উত্তরপ্রদেশের জিডিপিতে প্রায় 2 থেকে 3 লক্ষ কোটি টাকা বৃদ্ধি আসবে বা জোয়ার আসবে, এটাও কিন্তু অর্থনৈতিক বিশেষজ্ঞরা আন্দাজ করছেন। তবে অন্যান্য সেক্টরগুলিতেও কিন্তু উত্তরপ্রদেশের অর্থনীতিতে একই রকমভাবে একটা ইতিবাচক বুস্ট দেবে। যেমন হোটেল শিল্প, প্রচুর মানুষ হোটেলে থাকবে, যার ফলে হোটেলগুলো পরিপূর্ণ হয়ে যাবে। ট্রেন শিল্প, ট্রেন বা তাঁবুর চাহিদাও কিন্তু বৃদ্ধি পাবে, এটাও কিন্তু সরকারের বা পাবলিকেরও রোজগার হবে। রেস্টুরেন্ট এবং ধাবাগুলোতে খাবারের চাহিদা কিরকম ভাবে বেড়ে যাবে আন্দাজ করতে পারছেন। এই টাকা কোথায় যাবে? উত্তরপ্রদেশেই তো ঢুকবে। হাইওয়ে এবং স্ট্রিট ভেন্ডার যারা আছে, যারা যাত্রার পথে ধাবা বা স্ট্রিট ভেন্ডার রয়েছে, সেখান থেকেও কিন্তু টাকাটা উত্তরপ্রদেশের অর্থনীতিতেই প্রবেশ করবে। ফলে এই বিশাল আয়োজনে উত্তরপ্রদেশের বিভিন্ন সেক্টরের জন্য কিন্তু একটা বিশাল আয়ের সুযোগ সৃষ্টি হবে, যেটা কিন্তু
উত্তরপ্রদেশকে একটা অর্থনৈতিক বুস্ট দেবে। যে কোনো চাট পাকড়ি বা ভেলপুরি বিক্রেতা থেকে শুরু করে সকলেই কিন্তু এই সময়ে উপার্জন করবে। তাছাড়া যে সমস্ত স্ট্রিট ভেন্ডার যেমন চায়ের স্টল, পূজার মালা, প্রসাদ, ছবি, এই সমস্ত বিক্রেতা তারাও কিন্তু বিরাট পরিমাণে বিক্রি করবে এই মেলার সময়। এয়ারলাইন্স কোম্পানিগুলো আয় বাড়বে, কারণ এই সময়ে সব ফ্লাইটে কিন্তু ফুল থাকবে। এই সময়ে টিকিটের দামও বেড়ে যাবে, যার ফলে এয়ারলাইন্স কোম্পানিগুলোর আয় কিন্তু বিপুল বৃদ্ধি পাবে। তাছাড়া এক্সট্রা টিকিট বিক্রির ফলে ভারতীয় রেলেরও কিন্তু আয় অনেক গুণ বৃদ্ধি পাবে বলে বিশেষজ্ঞরা আশা করছে। সাথে সরকারি এবং বেসরকারি বাস কোম্পানিগুলোও কিন্তু প্রচুর আয় করবে। ছোট ছোট গাড়ি ভাড়া যারা দেয় সেই কোম্পানিগুলোরও আয় কিন্তু বৃদ্ধি পাবে। পর্যটক স্থানগুলোতে ভ্রমণকারীর সংখ্যা বাড়বে এবং সেখানে টিকিট এবং আশেপাশের যে ব্যবসাগুলো রয়েছে তারাও কিন্তু বিপুল লাভের মুখ দেখবে। সব মিলিয়ে এবারের মহাকুম্ভ আইপিএল এর পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম মেগা ইভেন্ট। আর যেহেতু ভারতের কর্পোরেট সেক্টরও ৩,০০০ কোটি টাকার বাজেট নিয়ে এই মেলায় অংশগ্রহণ করছে, তাই তারা সারা কুম্ভ জুড়েই কিন্তু হোর্ডিংস এবং স্টল তৈরি করবে। বিভিন্ন কোম্পানিগুলো তাদের নিজস্ব স্টল তো বসাচ্ছেই, কেউ কেউ ভার্চুয়াল স্টল তৈরি করছে, আবার কেউ কেউ নতুন প্রোডাক্ট পর্যন্ত লঞ্চ করছে এবারের মহাকুম্ভে। অনেক কোম্পানি তাদের স্পিরিচুয়াল প্যাকেজও কিন্তু বাজারে আনছে এবং ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা পর্যন্ত অলরেডি করে ফেলেছে। আর এই মেগা ইভেন্টের এই বিরাট কর্মকাণ্ডের মাধ্যমে উত্তরপ্রদেশের ৬ লাখেরও বেশি পরিবার সরাসরি উপকার পাবে এই মেলা থেকে। আর তাই এবারের কুম্ভ কিন্তু শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতি নয়, অর্থনৈতিক উন্নতি এবং কর্মসংস্থানও সমানভাবে সৃষ্টি করবে। তাই এবারের কুম্ভে আমরা আধ্যাত্মিক অমৃত এবং অর্থনৈতিক অমৃত একসাথে লাভ করব, কারণ আমাদের কাছে আমাদের দেশের আর্থিক নিরাপত্তা এবং নিজেদের পরিবারের আর্থিক এবং জীবনের নিরাপত্তা কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আগেই বলেছি যে যেহেতু মৃত্যু কখনো কারো হাতে থাকে না, আর আমরা সবাই চাই যে কোনো অবস্থাতেই আমাদের পরিবার আর্থিক অনটনের মধ্যে একেবারেই না পড়ুক। আর তাই আপনিও যদি আমার মতো আপনার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি হন, তাহলে আপনিও আমার মতো ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে আপনার পরিবারের আর্থিক নিরাপত্তাটাকে সুনিশ্চিত করতে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টের লিঙ্কে ক্লিক করে আরও একবার চেক আউট করতে পারেন। সো ইটস মাই সাজেশন, আপনার পরিবারের ভবিষ্যতের সুরক্ষার কথা মাথায় রেখে আজই একটা টার্ম ইন্স্যুরেন্স নিন। আর এটা নিতে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে বা প্রথম কমেন্টের লিঙ্কে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।